সম্পর্কে পড়াই। প্রথমে হচ্ছে মেইনলি হচ্ছে বেসাল গ্যাংলিয়া হচ্ছে, দেখো হচ্ছে এখানে একটা কথা বলা আছে যে বেসাল গ্যাংলিয়া আর দ্য স্ক্যাটার্ড masses of gray matter submerged in the subcortical substance of the cerebral hemisphere। অর্থাৎ বেসাল গ্যাংলিয়াটা কি হচ্ছে, একটা গ্রে টাইপের মাস, ঠিক আছে, এবং এটা হচ্ছে কোথায় থাকে, সেরেব্রাল হেমিস্ফিয়ারে। এখন এগুলা তোমাদের জিজ্ঞেস করবে না যে বেসাল গ্যাংলিয়া কাকে বলে, তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে বেসাল গ্যাংলিয়ার কম্পোনেন্ট কি। যদি কম্পোনেন্ট জিজ্ঞেস করে তাহলে তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে কর্পাস স্ট্রাইটাম, আর একটা হচ্ছে সাবস্টেনশিয়া নাইগ্রা, আর একটা হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস। ঠিক আছে, সাবথ্যালামিক নিউক্লিয়াস, সাবস্টেনশিয়া নাইগ্রা এবং হচ্ছে আরেকটা কি, সেটা হচ্ছে কর্পাস স্ট্রাইটাম। এখন এখানে দেখো ফিগারে কিন্তু কোথাও এখানে লেখা নাই যে কর্পাস স্ট্রাইটাম। হ্যাঁ, কারণ কর্পাস স্ট্রাইটাম আবার হচ্ছে দেখো মেইনলি হচ্ছে কর্পাস স্ট্রাইটাম হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিকুলার নিউক্লিয়াস, এই দুইটার কম্বিনেশনে তোমার হচ্ছে কোন দুইটা নিউক্লিয়াস, কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিকুলার নিউক্লিয়াস। এই দেখো এখানে কর্ডেট নিউক্লিয়াস আর লেন্টিকুলার নিউক্লিয়াস এই দুইটা মিক্স হয়ে তোমার তৈরি করতেছে কি, কর্পাস স্ট্রাইটাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এই দেখো পার্পল কালারের এই যে একটা রিং শেপের যেটা, সেটা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, এবং এই কর্ডেট নিউক্লিয়াসের এই সামনের দিকে থাকে, মানে এটা শেপটা দেখো অনেকটা হচ্ছে আমাদের চিংড়ি মাছের মতো, তাই না, চিংড়ি মাছের মতো বা শামুকের মতো কিন্তু। হ্যাঁ, তো এইটার এই রিং আকারের, এটার হাফ রিং আকারের এটা সামনের দিকে অংশটা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াসের হেড, এবং শেষের দিকে এটা থাকতেছে হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে কর্ডেট নিউক্লিয়াসের টেইল বলে। ঠিক আছে, তারপর দেখো এই যে এই হাফ রিং এর মাঝখানে আরেকটা রাউন্ড শেপ আছে, এটার মাঝখানের জায়গাটার নাম হচ্ছে তাহলে গ্লোবাস পেলিডাস, এবং উপরের জায়গাটার নাম হচ্ছে পুটামেন। আলটিমেটলি এই সবকিছু নিয়েই আমার বেসাল গ্যাংলিয়া গঠিত। তার মানে বেসাল গ্যাংলিয়া হচ্ছে একটা কি, স্ক্যাটার্ড মানে যে ছড়ায় ছিটায় থাকে এরকম, স্ক্যাটার্ড masses of gray matter। আমরা হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার এটা কোথায় পড়েছিলাম, স্পাইনাল কর্ডে পড়েছিলাম, তাই না, স্পাইনাল কর্ড পড়তে গিয়ে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার পড়ছি। তো ঠিক তেমনি আমাদের ব্রেনেও কিন্তু গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার আছে, তাই না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার বলে জিনিস থাকে। তো হচ্ছে এখানে কি দেখো, তাহলে এটা হচ্ছে বেসাল গ্যাংলিয়া হচ্ছে স্ক্যাটার্ড masses of the gray matter that is submerged in the cerebral hemisphere, অর্থাৎ সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে সাবমার্জ অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাহলে কম্পোনেন্টের মধ্যে কি কি আছে, আমাদের কর্পাস স্ট্রাইটাম, এবং কর্পাস স্ট্রাইটাম হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস এবং হচ্ছে লেন্টিকুলার নিউক্লিয়াস, এই দুইটা মিলে হচ্ছে কর্পাস স্ট্রাইটাম। এছাড়াও আরেকটা কম্পোনেন্ট কি, সাবথ্যালামিক নিউক্লিয়াস এবং সাবস্টেনশিয়া নাইগ্রা। এখন দেখো কর্পাস স্ট্রাইটাম, যেটা আমি বেসাল গ্যাংলিয়ার কম্পোনেন্ট বলছিলাম, সেইটা আবার কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিকুলার নিউক্লিয়াস মিলে হচ্ছে কর্পাস স্ট্রাইটাম। আবার লেন্টিকুলার নিউক্লিয়াস কিন্তু পুটামেন দেখো, এই যে পুটামেন এবং গ্লোবাস পেলিডাস এই দুইটা মিলে কিন্তু আবার লেন্টিকুলার নিউক্লিয়াস। এই দেখো পুটামেন, দেখছো এই যে পুটামেন, এই রিংটার মাঝখানে হচ্ছে গ্লোবাস পেলিডাস এবং উপরে হচ্ছে পুটামেন। ঠিক আছে, তাহলে আমার বেসাল গ্যাংলিয়ার কম্পোনেন্ট শেষ, তাই না। রোল 20 আছো, রোল 20। জি ম্যাম। হ্যাঁ বলো, কম্পোনেন্ট অফ দ্য বেসাল গ্যাংলিয়া কি কি বললাম, দেখে বলো। কর্ডেট, বলো। সাবস্টেনশিয়া নায়াগ্রা, তারপর হচ্ছে সাবথ্যালামিক নিউক্লিয়াস, আর হচ্ছে ম্যাম কর্পাস স্ট্রাইটাম। ঠিক আছে, জি ম্যাম। এই কর্পাস স্ট্রাইটাম আবার কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিকুলার নিউক্লিয়াস নিয়ে গঠিত, এবং কর্ডেট নিউক্লিয়াসটা আবার তোমার লেন্টিকুলার নিউক্লিয়াসটা আবার পুটামেন এবং গ্লোবাস পেলিডাস এই দুইটা নিয়ে গঠিত। বুঝতে পারছো, তার মানে যদি কম্পোনেন্ট বলে, মেইন কম্পোনেন্ট বলবা হচ্ছে কর্পাস স্ট্রাইটাম, সাবথ্যালামিক নিউক্লিয়াস এবং সাবস্টেনশিয়া নাইগ্রা, এবং কর্পাস স্ট্রাইটামের মধ্যে আবার আছে কর্ডেট নিউক্লিয়াস এবং লেন্টিকুলার নিউক্লিয়াস, আবার লেন্টিকুলার নিউক্লিয়াসের মধ্যে আছে পুটামেন, গ্লোবাস পেলিডাস। এভাবে বলবা, সবাই বুঝতে পারছো।
বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে কম্পোনেন্ট শেষ হলো, কম্পোনেন্ট শেষ। এবার আমরা চলে যাব, মেইনলি তোমাদের এই আইটেমগুলা থেকে অত বেশি কিছু ধরে না, বুঝছো? মেইনলি কম্পোনেন্ট, ফাংশন এবং লিশন, এই তিনটা জিনিস ধরবে। এখন দেখো, আমরা আমরা যে কম্পোনেন্ট পড়ছি, কম্পোনেন্ট ওয়াইজ এখানে আমরা ফাংশন বলবো। সেটা হচ্ছে ফাংশন অফ দ্য পুটামেন সার্কিট হচ্ছে কি, পুটামেন সার্কিট কেন বলছে, কারণ তোমার যে বেজাল গ্যাংলিয়ার যে কম্পোনেন্ট গুলো আছে, এগুলা তো একা একা কাজ করতে পারে না। এগুলা কিন্তু আলটিমেটলি কোনো ট্র্যাক্টের সাথে বা ব্রেনের কোনো পার্টের সাথে মিলে মিলে সার্কিট তৈরি করে করে ফাংশন করে, বুঝছো? কিন্তু মেইনলি মানে এটা যদি তোমাদেরকে বেজাল গ্যাংলিয়ার ফাংশন বলে, তাহলে হচ্ছে তোমরা এইভাবে করে বলতে পারো ফাংশন অফ দ্য পুটামেন সার্কিট বলে তারপরে এটা ফাংশন, অথবা ডাইরেক্টও বলতে পারো যে শুধু ফাংশনটা বলতে পারো যে কন্ট্রোল কমপ্লেক্স প্যাটার্ন অফ মোটর অ্যাক্টিভিটি। এটা কেন বললো কমপ্লেক্স প্যাটার্ন অফ মোটর অ্যাক্টিভিটি, কেন বললো? কারণ রাইটিং, কাটিং পেপারস, মানে অর্থাৎ যখন আমরা লিখি, আমাদের লেখাটা তাহলে কে কন্ট্রোল করছে? বেজাল গ্যাংলিয়া। যখন পেপার কাটি সিজার দিয়ে, তাহলে সেটাও কন্ট্রোল করছে আমাদের কে? বেজাল গ্যাংলিয়া। হ্যামারিং নেইলস, হ্যামারিং নেইল মানে কি, যখন আমরা হাতুড়ি দিয়ে কোনো কিছু দেয়ালের মধ্যে ঢুকাই, তাই না? সেগুলো হচ্ছে সেই কাজগুলো, তাহলে সেই কমপ্লেক্স প্যাটার্ন কাজগুলো আমাদের কন্ট্রোল করছে কে? বেজাল গ্যাংলিয়া। নিয়ে যাও। তারপর শুটিং এ বাস্কেটবল, থ্রো এ হুপ, এই যে বাস্কেটবল যে আমরা হুপের মধ্যে শুট করি, সেটা সেটা কিন্তু আলটিমেটলি বেজাল গ্যাংলিয়ার কাজ। তারপর পাসিং এ ফুটবল, থ্রোয়িং এ বেসবল, মোস্ট অ্যাসপেক্ট অফ ভোকালাইজেশন, কন্ট্রোল মুভমেন্ট অফ দ্য আইস অ্যান্ড ভার্চুয়ালি এনি আদার অফ আওয়ার স্কিল মুভমেন্ট। তাহলে এই মুভমেন্ট গুলো আমাদের কে কন্ট্রোল করছে? বেজাল গ্যাংলিয়ার পুটামেন সার্কিট। এবং যদি ফাংশন বলে, তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে বেজাল গ্যাংলিয়ার ফাংশন। এবং এখন দেখো, এখন এটা দেখো ফাংশন অফ দ্য কর্ডেট সার্কিট। হ্যাঁ, কর্ডেট সার্কিটের ফাংশন কি? এটা ফাংশন হচ্ছে কর্ডেট সার্কিট। আবার দেখো কিভাবে তৈরি হয়, সেরেব্রাল কর্টেক্সের সাথে মিলে কিন্তু তার ফাংশনটা সে পারফর্ম করে। তাহলে ফাংশনটা কি? কগনিটিভ কন্ট্রোল অফ মোটর অ্যাক্টিভিটি। কগনিটিভ কন্ট্রোল অফ মোটর অ্যাক্টিভিটি মানে কি? টাইমিং এন্ড স্কেলিং অফ মুভমেন্ট। যেমন উদাহরণ কি, এ পারসন ক্যান রাইট লেটার, এক্সাম্পল কি বলছে, লেটার এ স্লোলি অর র্যাপিডলি অ্যান্ড স্মল অর লার্জ। মানে ধরো তোমাদের পরীক্ষা হচ্ছে, লাস্ট আওয়ারে, লাস্ট 15 মিনিটে কি অনেক ফাস্ট হাতের লেখা হয়ে যায়, তাই না? অনেক র্যাপিডলি তোমরা লিখতে পারো। তাহলে সেই লেখাটা, এই যে র্যাপিডলি লিখছো, এটা কে কন্ট্রোল করছে? সেটা হচ্ছে কিন্তু আলটিমেটলি বেজাল গ্যাংলিয়া কন্ট্রোল করছে। হ্যাঁ, এবং তোমার হাতের লেখা কোনো সময় দেখা গেছে তুমি বড় করে লিখছো, ব্যানারে বড় করে লিখছো, অনেক সময় ছোট করে লিখতেছো, এইগুলা লেখাগুলাও কিন্তু আমাদের বেজাল গ্যাংলিয়া কন্ট্রোল করে। আচ্ছা আচ্ছা, এখন পড়া দেখো। তাহলে ফাংশন হচ্ছে এই দুইটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো সবাই, না? এবার আমরা দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাবনর্মাল ফাংশন অফ দ্য পুটামেন সার্কিট। অর্থাৎ পুটামেন সার্কিটে যদি কোনো সমস্যা হয়, লিশন হয়, তাহলে হচ্ছে কি কি আমরা তার সাইন সিমটম, অর্থাৎ কি কি সমস্যা আমরা দেখতে পাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখো, পুটামেন সার্কিটের মধ্যে আছে কি, যদি গ্লোবাস পেলিডাস, হ্যাঁ, গ্লোবাস পেলিডাসের যদি সমস্যা হয়, লিশন হয়, তাহলে আমাদের কি হচ্ছে? অ্যাথিটোসিস, ঠিক আছে? অ্যাথিটোসিস, অ্যাথিটোসিস হবে। এখন তারপর দেখো, সাবথ্যালামাসের যদি সমস্যা হয়, তাহলে হচ্ছে হেমি বেলিজমাস হবে। পুটামেনের যদি সমস্যা হয়, তাহলে কোরিয়া হবে। আর সাবস্টেন্সিয়া নায়াগ্রার যদি সমস্যা হয়, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ হবে, ঠিক আছে? তাহলে এখন আমি তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে দেখো এই যে হেমি বেলিসমাস কি জিনিস। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের যখন বলবা তখন ম্যাডামরা জিজ্ঞেস করতে পারে। খাতা কলম আছে কি? এটা একটু লিখে নাও সবাই। এটা হচ্ছে, সবাই লিখো,
হেমিবেলিসমাস হচ্ছে ইজ এ ডিসঅর্ডার, লেখো সবাই। হেমিবেলিসমাস ইজ এ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই ভায়োলেন্ট ইনভলেন্টারি, লিখছো? রেসপন্স করো সবাই, না বললে তো আমি বুঝবো জি না। ম্যাম। হ্যাঁ লিখো। হেমিবেলিসমাস ইজ এ ডিসঅর্ডার characterized by violent, involuntary, abnormal movement. Violent, involuntary, abnormal movement on one side of the body. One side of the body, ঠিক আছে? Involving mostly the arm. আচ্ছা, তাহলে বেলিসমাস বা হেমিবেলিজমও অনেক সময় বলে। এটা হচ্ছে কি জিনিস? এটা হচ্ছে যে আমাদের ইনভলেন্টারি মুভমেন্ট হবে ওয়ান সাইড অফ দ্য বডি। যেমন ধরো অনেক সময় কি হবে যে একটা লোক হাঁটতেছে, তার হাতে কোনো মানে তার কন্ট্রোল নাই, তখন ইনভলেন্টারি মুভমেন্ট হয়ে হাত অনেকটা এরকম হয়ে যাবে, সুইং এর মতো হয়ে যাবে, ঠিক আছে? যে সে সাঁতার কাটছে বা এরকম পাখি এরকম তার হাতটা সে আলটিমেটলি সুইং ওয়াইডলি হয়ে যাবে, ঠিক আছে? এখন তোমরা যদি এগুলা এখানে জাস্ট এগুলা মানে মুখস্থ করে রাখবা, ইনভলেন্টারি মোটর মুভমেন্ট অফ ওয়ান সাইড অফ দ্য বডি। যেমন ওয়ান পারসন যদি ওয়াকিং এর সময় দেখা যায় অনেক সময় তার আর্মটা কি করে, সুইং ওয়াইডলি, হ্যাঁ। এবং এটা তোমরা যদি আরো ডিটেলস দেখতে চাও, ইউটিউবে কিন্তু অনেক সময় ভিডিও থাকে, তোমরা এগুলা লিখে সার্চ দিলে ক্লিনিক্যাল কন্ডিশন গুলা তোমরা দেখতে পারবা, তাহলে আরো তোমাদের ক্লিয়ার হবে, হ্যাঁ। এখন দেখো এই যে গ্লোবাস পেলিডাসে লিশন হলে যে কি হয়, অ্যাথিটোসিস। এই অ্যাথিটোসিস কি জিনিস? এটাও হচ্ছে একটা অ্যাবনর্মাল ইনভলেন্টারি মুভমেন্ট, বুঝছো? লেখো সবাই, অ্যাবনর্মাল ইনভলেন্টারি মুভমেন্ট which refers to abnormal involuntary movement which refers to slow rhythmic and twisting movement. Slow rhythmic and twisting movement, ঠিক আছে? অ্যাথিটোসিসের মানে হচ্ছে এটা, স্লো রিদমিক অ্যান্ড টুইস্টিং মুভমেন্ট। এবার আসো দেখো কোরিয়া কি? কোরিয়া হচ্ছে এইমলেস ইনভলেন্টারি মাসকুলার মুভমেন্ট। কোরিয়া হচ্ছে এইমলেস ইনভলেন্টারি মাসকুলার মুভমেন্ট, ঠিক আছে? সবাই লিখছো? জি ম্যাম। সবাই লিখছো? এখন দেখো এই যে আমি এর আগে বেসাল গ্যাংলিয়ার ফাংশন পড়াতে গিয়ে আমি ফাংশন অফ দ্য পুটামেন সার্কিট এন্ড ফাংশন অফ দ্য কর্ডেট সার্কিট পড়াইলাম, তাই না? এখন হচ্ছে দেখো আরেকটা ফাংশন আছে বেসাল গ্যাংলিয়ার, সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার রিলিজ করা। তোমরা নার্ভাস সিস্টেমের শুরুতেই নিউরোট্রান্সমিটার রিলিজের এক্সাইটেটরি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গুলোর নাম পড়েছো, বোথ নিউরোট্রান্সমিটারের নাম পড়েছো। তো বেসাল গ্যাংলিয়ার আরেকটা ফাংশন হচ্ছে কিছু কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ করা, যেমন ডোপামিন, গামা, অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, অ্যাসিটাইলকোলিন, এবং আর আদার্স কি কি আছে, নরএপিনেফ্রিন, তারপর সেরোটোনিন এন্ড এনকেফালিন। এইগুলা হচ্ছে এই নিউরোট্রান্সমিটার গুলা বেসাল গ্যাংলিয়া রিলিজ করে। তাহলে তিনটা ফাংশন গেল, হ্যাঁ। একটা হচ্ছে পুটামেন সার্কিটের ফাংশন, আরেকটা হচ্ছে কর্ডেট সার্কিটের ফাংশন, আরেকটা হচ্ছে বেসাল গ্যাংলিয়া কি করছে, নিউরোট্রান্সমিটার রিলিজ করতেছে। নিউরোট্রান্সমিটার কি কি, লাইক ডোপামিন, গাবা, অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন এন্ড এনকেফালিন। এখন দেখো আলাদা ফাংশন রাখার মানে কি? মানে নিউরোট্রান্সমিটার তো যে কোনো নিউরন যে সিক্রেট করে ফাংশন করার জন্য, এটা আলাদা ফাংশন হিসেবে কেন বলা হবে? বুঝি নাই, বলো। মানে নিউরোট্রান্সমিটার তো যে কোনো নিউরনই সিক্রেট করে কাজ করার জন্য, এটা আলাদা ফাংশন হিসেবে কেন ধরা হবে বেসাল নিউক্লিয়ার ক্ষেত্রে? মানে বেসাল গ্যাংলিয়া সাইট থেকে এই নিউরোট্রান্সমিটার গুলা রিলিজ হয়, বুঝছো? বেসাল গ্যাংলিয়ার যে নিউরন গুলা আছে সেখান থেকে রিলিজ হয়, এই জন্য এই কয়েকটা নাম বলা আছে। অনেক অনেক ধরনের তো নিউরোট্রান্সমিটার আছে, এগুলার সাইট তো আলাদা আলাদা, অরিজিন আলাদা আলাদা না, কিন্তু মেইনলি বেসাল গ্যাংলিয়ার সাইট গুলা থেকে তোমার এই নিউরোট্রান্সমিটার গুলা রিলিজ হয়। আচ্ছা,
এখন দেখো এর আগের বার হচ্ছে আমি তোমাদেরকে পড়াইছি হচ্ছে এই যে লিশনটা একটু পড়াইছি তাই না, যে পুটামেন সার্কিটের কোনটা কোনটা লিশন হলে কি হয়, অ্যাথিটোসিস, কোরিয়া, পার্কিনসনিজম এগুলো পড়াইছি। তাহলে এখন দেখো মেইনলি হচ্ছে বেসাল গ্যাংলিয়ার দুই ধরনের লিশন হয়। হ্যাঁ, যদি ওইটা না বলতে চাও মেইনলি এইভাবে বলবা যে লিশনস অফ দ্য বেসাল গ্যাংলিয়া মেইনলি হচ্ছে দুই ধরনের লিশন হয়, একটা হচ্ছে হাইপারকাইনেটিক লিশন আর একটা হচ্ছে হাইপোকাইনেটিক। হাইপারকাইনেটিক মানে কি হচ্ছে মানে হচ্ছে কি বলবো, কাইনেটিক এনার্জি মানে কি, যে অনেক অনেক বেশি মাসকুলার অ্যাক্টিভিটি বেশি, মাসকুলার অ্যাক্টিভিটি বেশি বা টোন বেশি, এমন টাইপের যে সাইন সিমটম গুলা প্রকাশ পায় বেসাল গ্যাংলিয়ার লিশন হলে সেগুলাকে হাইপারকাইনেটিক গ্রুপে ভাগ করা হয়েছে। আর যেগুলো হচ্ছে যেই মানে যেই সাইন সিমটম গুলা দিয়ে প্রকাশ পাচ্ছে যে হাইপোকাইনেটিক অ্যাক্টিভিটি প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তার মাসেল টোন কমে যাচ্ছে, মাসকুলার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, সেগুলাকে আবার হাইপোকাইনেটিক একটা গ্রুপে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো হাইপারকাইনেটিকের মধ্যে কি কি আছে, অ্যাথিটোসিস, কোরিয়া এবং ব্যালিজম, এই তিনটা আছে। এবং হাইপোকাইনেটিকের মধ্যে কি কি আছে, একটা আছে একাইনেশিয়া, ব্র্যাডিকাইনেশিয়া। ঠিক আছে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে অ্যাথিটোসিস বা কোরিয়া এবং ব্যালিজম বা হেমিব্যালিসমাসও বলতে পারো। ঠিক আছে, তাহলে এই তিনটা কিন্তু কি জিনিস, এই তিনটা আমি তোমাদেরকে লিখাই দিছি। এখন হচ্ছে হাইপোকাইনেটিকের মধ্যে হচ্ছে একাইনেশিয়া। এখন একাইনেশিয়া জিনিসটা আমি তোমাদেরকে বলতেছি, তোমরা লেখো। একাইনেশিয়া হচ্ছে patient becomes unable to initiate the voluntary activity. ঠিক আছে, লেখো patient becomes unable, patients become unable to initiate the voluntary activity. হ্যাঁ, একাইনেশিয়া হচ্ছে ভলান্টারি অ্যাক্টিভিটি সে করতেই পারবে না, আর ব্র্যাডিকাইনেশিয়া হচ্ছে করতে পারবে কিন্তু রিডিউসড হবে। সবাই লিখছো তো না? আচ্ছা, আর আরেকজনকে বললা যে এই নিউরোট্রান্সমিটার গুলো এখানে কেন বসে, মেইনলি হচ্ছে এই নিউরোট্রান্সমিটার গুলা কি হয় যে এই বেসাল গ্যাংলিয়ার যে নিউরন আছে, এগুলো নিউরোনাল এন্ডিং গুলা থেকে এই নিউরোট্রান্সমিটার গুলা রিলিজ হয় উইদিন দ্য বেসাল গ্যাংলিয়া, বুঝছো? এই জন্য এই নামগুলা এই বেসাল গ্যাংলিয়ার এই অংশে দেয়া আছে, বুঝছো, যে এই নিউরোট্রান্সমিটার গুলা বেসাল গ্যাংলিয়ার উইদিনে নার্ভ এন্ডিং যে আছে সেখান থেকে রিলিজ হয়, এবং আলটিমেটলি তারপর এই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে কিন্তু আবার কিছু ফাংশনও আছে, এবং ফাংশন আছে, বুঝছো? তাহলে দেখো এখন হচ্ছে এখানে দেখো একটা কি পড়াচ্ছি, এটা হচ্ছে 2 মেজর ডিজিজ রেজাল্ট ফ্রম ড্যামেজিং ইন দ্য বেসাল গ্যাংলিয়া। এতক্ষণ তো পড়ছো কি কি, এগুলা কিন্তু আলটিমেটলি সিমটম, সাইন সিমটম কি কি প্রকাশ পায়। আর যদি বলে যে তোমাদের ভাইবাতে যদি জিজ্ঞেস করে দুইটা ডিজিজের নাম বলো, বা এইভাবে বলতে পারে পার্কিনসন্স ডিজিজ এটা কখন হয়, পার্কিনসন ডিজিজ কেন হয়, তখন বলবা ডিউ টু লিশন অফ দ্য বেসাল গ্যাংলিয়া, তাই না? ড্যামেজিং অফ দ্য বেসাল গ্যাংলিয়া ড্যামেজ হলে তোমার পার্কিনসন ডিজিজ এবং হান্টিংটনস ডিজিজ হয়। ঠিক আছে, তারপর দেখো এখানে পার্কিনসন ডিজিজের এখানে কি বলছে, হ্যাঁ, পার্কিনসন ডিজিজের এখানে কি বলা আছে, যে রেজাল্টস ফ্রম দ্য ডিজেনারেশন অফ দ্য ডোপামিনার্জিক নিউরন ইন দ্য সাবস্টেন্সিয়া নায়াগ্রা। হ্যাঁ, রেজাল্টস ফ্রম দ্য ডিজেনারেশন অফ দ্য ডোপামিনার্জিক নিউরনস ইন দ্য সাবস্টেন্সিয়া নায়াগ্রা। তার মানে ওই যে একটু আগে আমরা বললাম না বেসাল গ্যাংলিয়ার যে নিউরোনাল সার্কিট আছে ওইখানে নার্ভ এন্ডিং থেকে তোমার কি কি রিলিজ হয়, নিউরোট্রান্সমিটার কিছু রিলিজ হয়, এটা বেসাল গ্যাংলিয়ার মধ্যে রিলিজ হয়ে তারপর কিছু ফাংশন করে, তাই না? তাহলে এই দেখো এখানে কি বলছে, যে এই যে বেসাল গ্যাংলিয়ার যে ডোপামিনার্জিক নিউরন আছে, এই নিউরনটা যদি তোমার ডিজেনারেশন হয় তাহলে আলটিমেটলি কি ডিজিজটা হয়, সেই ডিজিজটার নাম হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, অথবা এটার নাম আরেকটা হচ্ছে প্যারালাইসিস অ্যাগিটাস। হ্যাঁ, অ্যাজিটাসও বলতে পারো, অ্যাগিটাসও বলতে পারো। তাহলে এখন দেখো পার্কিনসন ডিজিজ,
পার্কিনসন ডিজিজ হচ্ছে, এটা কেন পার্কিনসন ডিজিজ নাম করা হয়েছে, কারণ যে ডিসকভারারের মানে নাম ছিল জেমস পার্কিনসন, ওনার নাম অনুযায়ী পার্কিনসন ডিজিজ হয়েছে। হ্যাঁ, এখন দেখো তুমি এখানে আমাদের কি কি আছে, পার্কিনসন ডিজিজের কি কি ফিচার আছে। একটা হাইপারকাইনেটিকের মধ্যে কগ হুইল রিজিডিটি আর রেস্টিং ট্রিমর, আর হাইপোকাইনেটিক ফিচার্স এর মধ্যে কি কি আছে, একাইনেশিয়া এবং ব্র্যাডিকাইনেশিয়া। এখন দেখো তোমরা সেরেবেলার লিশনে কি কি পড়েছো, ট্রিমরটার টাইপ কি বলো তো? ইন্টেনশন ট্রিমর। হ্যাঁ, ইন্টেনশন ট্রিমরটা হচ্ছে কখন, যে আলটিমেটলি আমাদের যখন একটা ভলেন্টারি কাজ করতে যাবে তখন তার ট্রিমর হবে, তাই না? যেমন ধরো তাকে যদি আমি বলি যে একটা স্পটকে পয়েন্টিং করো, তখন দেখা যাবে তার ইনভলেন্টারি মুভমেন্ট হচ্ছে এবং ট্রিমর হচ্ছে, তাই না? ইন্টেনশন ট্রিমরটা হচ্ছে। কিন্তু এখানে পার্কিনসন ডিজিজের রেস্টিং ট্রিমর মানে হচ্ছে যে পেশেন্ট বসে আছে তখন তার ট্রিমর হচ্ছে, হ্যাঁ। বাট যখন সে ভলেন্টারিলি অন্য অ্যাক্টিভিটি করতে যাবে তখন কিন্তু তার ট্রিমরটা থাকছে না। তাহলে তোমার বেসাল গ্যাংলিয়ার লিশন হলে কি ধরনের পার্কিনসন ডিজিজ হবে এবং সেখানে কি ধরনের আমরা ট্রিমর দেখবো, রেস্টিং ট্রিমর। এখানে দেখো রিজিডিটি, একটা কথা বলা আছে কগ হুইল রিজিডিটি, অর্থাৎ এখানে কি হয় বুঝছো, এখানে হচ্ছে যে পার্কিনসন ডিজিজের পেশেন্টের তার মানে হাত পা একদম রিজিড হয়ে যায় মানে মাসকুলার টোন এত বেড়ে যায়, হ্যাঁ, তখন তার মানে এই যে হাত পা একদম রিজিড হয়ে যায়, সে এই যে মুভমেন্ট করতে তার খুব কষ্ট হয়। তো এখানে কগ হুইল রিজিডিটি বুঝাইছে কি, কিছু কিছু বই আছে কগ হুইল রিজিডিটি, আবার কোথাও লেড পাইপ রিজিডিটিও বলা হয়েছে। কক হুইল রিজিডিটি হচ্ছে যে কক হুইল অনেকটা বলে কি গরুর গাড়ি যে চাকা আছে না, ধরো এই চাকাটা যেমন যে যখন আঁকা বাঁকা পথ দিয়ে যায় তখন কিন্তু মুভমেন্টটা কি হয়, স্মুথ কিন্তু হয় না, তাই না? একটা রিজিড মুভমেন্ট হয়, এই জন্য এটার সাথে তুলনা করা হয়েছে। বা লেড পাইপ রিজিডিটি, লেড আছে না, লেডের পাইপ, সেটাকে তুমি যখন বাঁকা করবা তখন যে সেটা একটা রিজিডিটি শো করবে না, এই জন্য এখানে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে কক হুইল রিজিডিটি অর লেড পাইপ রিজিডিটি। এখন দেখো এই যে এখানে দেখো একটা পার্কিনসন ডিজিজের একটা পেশেন্ট, এই দেখো এখানে তার রিজিডিটি দেখা যাচ্ছে। প্রথমে এই যে হিপ জয়েন্টের এখানে হ্যান্ডে এগুলাতে রিপ জয়েন্ট এখানে রিজিডিটি হবে, আস্তে আস্তে কিন্তু এটা অ্যাসেন্ড করে তোমার এই যে ল্যারিংসের মাসেল, নেকের মাসেলও ইনভলভ করে। তারপর দেখো এই যে এখানে দেয়া আছে ট্রিমর, হিপস এন্ড নিস স্লাইটলি ফ্লেক্স, তারপর শর্ট শাফলিং স্টেপ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পার্কিনসন ডিজিজের পেশেন্টের কি হয় বুঝছো, যে সে এরকম বেন্ড হয়ে দেখো এই লোকটা কিন্তু বেন্ড একটু বাঁকা হয়ে গেছে না, বেন্ড হয়ে ছোট ছোট স্টেপ ফেলে। এই স্টেপ দেখে কিন্তু তোমরা বুঝবা যে এই লোকটার পার্কিনসন ডিজিজ থাকতে পারে। হ্যাঁ, তাহলে এটা, এবং বাংলাদেশের যে বিখ্যাত বক্সার, গ্রেট বক্সার নাম হচ্ছে মোহাম্মদ আলী, সেও কিন্তু এই পার্কিনসন ডিজিজের মাধ্যমে এফেক্টেড হয়েছিল। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে তার বক্সিং করতে গেলে তো তার মাথার মধ্যে দেখা গেছে বক্সাররা এভাবে করে মাথার মধ্যে ঘুষি দেয় না, তো মাথার মধ্যে আঘাত খেতে খেতে তার হচ্ছে সম্ভবত ধারণা করা হয়েছে তার বেসাল গ্যাংলিয়ান লিশনের কারণেই আলটিমেটলি হচ্ছে পার্কিনসন ডিজিজ হয়েছিল। হ্যাঁ, এখন দেখো তাহলে আমরা বেসাল গ্যাংলিয়ার কম্পোনেন্ট পড়লাম, ফাংশন পড়লাম, ডিজিজ পড়লাম, এবং আরেকটা ডিজিজ হচ্ছে হান্টিংটনস ডিজিজ, এবং এটা হচ্ছে হেরিডিটারি ডিসঅর্ডার। হেরিডিটারি মানে কি, যেটা জন্মগত, ইউজুয়ালি বিগিনস টু কজ সিমটম, এটা জন্মগত, বাট হচ্ছে এটার সিমটমটা হচ্ছে যখন 30 থেকে 40 বছর হয় তখন তার দেখা দিবে। হ্যাঁ, এটার কজ কি, কজড বাই লস অফ মোস্ট অফ দ্য সেল বডিজ অফ দ্য GABA secreting neuron and acetylcholine secreting neuron। এখানে নিউরোট্রান্সমিটার গুলার বেসাল গ্যাংলিয়াতে নিউরোট্রান্সমিটার গুলার ফাংশন কেন বলা হয়েছে, দেখো বেসাল গ্যাংলিয়াতে কিন্তু অনেকগুলো সার্কিট পড়ছো, তাই না? একটা পার্টের সাথে আরেকটা পার্ট মিলে কিন্তু সার্কিট গঠন করে, অর্থাৎ একটা পার্টের নিউরন কিন্তু আরেকটা পার্টে গিয়ে এভাবে সার্কিট গঠন করে, এবং আলটিমেটলি ওই নিউরনের এন্ডিং থেকে তোমার নিউরোট্রান্সমিটার গুলা রিলিজ হয় উইদিন দা বেসাল গ্যাংলিয়া, এবং এই আলটিমেটলি এই নিউরোট্রান্সমিটার গুলার ফাংশন আছে বেসাল গ্যাংলিয়াতে। হ্যাঁ,
তাহলে দেখো, যখন অ্যাসিটাইলকোলিন সিক্রেটিং নিউরন অথবা গাবা সিক্রেটিং নিউরনের যখন ড্যামেজ হবে, সেল বডিটা ড্যামেজ হবে, তখন আলটিমেটলি হান্টিংটনস ডিজিজ হবে। এখন দেখো ফিচার কি, আর্লি সাইনের মধ্যে আছে জার্কি ট্রাজেক্টরি অফ দ্য হ্যান্ড when reaching to touch a spot, হ্যাঁ। তারপর লেটার সাইন হচ্ছে হাইপারকাইনেটিক কোরিফর্ম মুভমেন্ট, স্পিচ বিকাম স্লার, মানে কথাটা কি, স্পিচ মানে স্পিচটা কি হবে, স্লার হবে, মানে কথাটা জড়ায় জড়ায় যাবে, কথাটা বোঝা যাবে না, হ্যাঁ। এন্ড দেন বিকাম ইনকম্প্রিহেন্সিভ, মানে তারপর তো কিছুই বোঝা যাবে না, প্রথমে স্লার হয়ে যাবে, মানে একটা বোঝা যাবে একটা বোঝা যাবে না, তারপর আস্তে আস্তে কিছুই বোঝা যাবে না। প্রোগ্রেসিভ ডিমেনশিয়া ফলোড বাই ডেথ, ডিমেনশিয়া মানে হচ্ছে সে আস্তে আস্তে সে কিছুই মনে রাখতে পারবে না, বুঝছো, এবং আলটিমেটলি ফলোড বাই ডেথ। ডিমেনশিয়া হচ্ছে যে কিছু জিনিস মনে রাখবে, কিছুক্ষণ পরে আবার ভুলে যায়, এটাকে বলতেছে ডিমেনশিয়া। আচ্ছা, আজকে এটা তো শেষ হলো, এবং আমি আজকে তোমাদেরকে আরেকটা কি কি পড়া দিছি, স্লাইড দিছিলাম, সেটা হচ্ছে, সেটার আমার কাছে স্লাইড নাই, আমি ওইটা দেখে একটু তোমাদেরকে বলে দিচ্ছি, ওটা পড়ে ফেলবা। ওইটা ওইটা হচ্ছে ফাংশন অফ দ্য থ্যালামাস, হ্যাঁ, থ্যালামাসের ফাংশন। এই থ্যালামাসের কম্পোনেন্ট কিছুই নাই, থ্যালামাসের ফাংশনটা পড়বা হচ্ছে, এটা হচ্ছে রিলে সেন্টার, হ্যাঁ। আমি যে তোমাদেরকে হ্যান্ড নোট গুলা দিছি সেখানে দেখবা হচ্ছে মেইন পয়েন্ট জাস্ট রিলে সেন্টারও তোমরা বলতে পারো, ভিতরে কিন্তু অনেক লেখা আছে, এটা তোমাদের বুঝার জন্য দিছি, কিন্তু রিলে সেন্টার, তারপর সেন্টার ফর প্রসেসিং অফ দ্য সেন্সরি ইনফরমেশন, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে সেন্টার ফর ডিটারমাইনিং কোয়ালিটি অফ সেন্সেশন, এবং 4 নাম্বার হচ্ছে সেন্টার ফর সেক্সুয়াল সেন্সেশন, এন্ড 5 নাম্বার হচ্ছে রোল ইন অ্যারোজাল এন্ড অ্যালার্টনেস রিঅ্যাকশন, এন্ড 6 নাম্বার হচ্ছে কি সেন্টার ফর রিফ্লেক্স অ্যাক্টিভিটি, এবং 7 নাম্বার হচ্ছে সেন্টার ফর ইন্টিগ্রেশন অফ দ্য মোটর অ্যাক্টিভিটি। মানে তোমরা মেইন পয়েন্টগুলো পড়লেই হবে, কিন্তু কিন্তু যদি কেউ বুঝতে চাও তাহলে ভিতরে পড়বা, হ্যাঁ। রিলে শুধু আমি একটা জিনিস বুঝাই দিই, অন্যগুলা তোমরা পারবা। একটা এখানে হচ্ছে থ্যালামাসকে বলতেছে রিলে সেন্টার, কারণ কি থ্যালামাসকে রিলে সেন্টার বলতেছে কেন? গেটের চাবি দাও, নানা নামাজ পড়তে যাইতেছে। কারণ কি এখানে হচ্ছে রিলে সেন্টারটা কেন বলতেছে যে এই যে সেরেব্রাল কর্টেক্সে যখন আমাদের সেন্সরি ইম্পালস গুলা যাবে, এটা যাওয়ার আগে তোমার থ্যালামাসে এই সেন্সরি ইম্পালস গুলা কি হচ্ছে, প্রসেসিং হচ্ছে, প্রসেস করে ইন্টিগ্রেশন করে মডিফাইড করে তারপর হচ্ছে আমাদের এই সেন্সরি ইম্পালসটা, সেন্সরি ইনফরমেশনটা আলটিমেটলি কোথায় যাচ্ছে, থ্যালামাস সেরেব্রাল কর্টেক্সে যাবে, থ্যালামাস থেকে সেরেব্রাল কর্টেক্স। তাহলে এইটা রিলে সেন্টার, এটা অনেক সময় একটুকু বললেই আর কোনো ফাংশন শুনতে চায় না, তাহলে তোমরা থ্যালামাসের ফাংশন কি বলবা? 1 নাম্বার হচ্ছে রিলে সেন্টার, 2 হচ্ছে সেন্টার ফর প্রসেসিং অফ দা সেন্সরি ইনফরমেশন, 3 নাম্বার হচ্ছে সেন্টার ফর ডিটারমাইনিং কোয়ালিটি অফ সেন্সেশন, তারপর 4 হচ্ছে সেন্টার ফর সেক্সুয়াল সেন্সেশন, 5 নাম্বার হচ্ছে রোল ইন অ্যারোজাল এন্ড অ্যালার্টনেস রিঅ্যাকশন। এটা মানে কি, অ্যারোজাল এন্ড অ্যালার্টেড রিঅ্যাকশনটা কি, এই যে সকালবেলা যে টাইম মতো তোমরা ঘুম থেকে উঠো, এটার ফাংশনটা আলটিমেটলি থ্যালামাসের। তাহলে তার কারো যদি থ্যালামাসের লিশন হয়, তাহলে সে দেখবা টাইম মতো উঠতে পারবে না, সবসময় ড্রাউজি ফিল করবে, এবং তার ওয়েক আপের সমস্যা হবে, ঠিক আছে। এবং সেন্টার ফর রিফ্লেক্স অ্যাক্টিভিটি এবং সেন্টার ফর ইন্টিগ্রেশন অফ মোটর অ্যাক্টিভিটি। তাহলে এই ফাংশনগুলা পড়লেই তোমাদের হবে থ্যালামাসের ফাংশনে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, এরপরে আমি রেটিকুলার ফাংশন পড়াবো, তারপর হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, সিএসএফ এগুলা পড়াবো। আজকে এই পর্যন্তই। কারো কি কোনো সমস্যা আছে? এখানে অল্প পড়া, মুখস্থের পড়া বেশি, এবং তোমাদের ভাইভাতে মেইনলি এত কিছু এখানে ধরে না, হয়তোবা জাস্ট ফাংশন মেইন পয়েন্ট গুলো একটু ধরবে, আর কি কি লিশন হয় এটাই ধরবে, এছাড়া কিছু এত কিছু ধরে না, বুঝছো? আচ্ছা, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।